3-25 সনের রাত 10টা এলএম গ্রুপের 19তম রোগ 60তম ক্লাস। রোগের নাম হচ্ছে যকৃতের শীর্ণতা, সিরোসিস অফ লিভার। এবং আজকে আলোচনা রেখেছি নতুন সদস্যের অভ্যর্থনা এবং শুভেচ্ছা, তারপরে সিরোসিস অফ লিভারের একটু বর্ণনা, কারণ এবং লক্ষণ এবং ওষুধের ভিত্তিতে পরে একটা কেস টেকিং দিয়েই আলোচনা শেষ করব। চলে আসি তাহলে। আজকে যে নতুন সদস্য যোগ দিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা কল্যাণপুর, এবং ওনার সদস্য নম্বর হচ্ছে 43। আপনারা যারা আমার সঙ্গে আছেন এলএম গ্রুপে, সকলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি জানি না আজকের অনুষ্ঠানে উনি আছেন কিনা। ধন্যবাদ কাজল আহমদকে। আর যারা যোগ দিয়েছেন জানাবেন কে কোথায় থেকে যোগ দিয়েছেন। তাহলে নতুন সদস্যকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যকৃতের শীর্ণতা, সিরোসিস অফ লিভার, এর একটু কারণ উপস্থাপনা করি। কারণ এই রোগের তীব্রতা এবং সবচেয়ে এখন বেশি এবং মৃত্যুর সংখ্যাও বেশি। কারণ হলো, এটার যে কারণগুলো সেগুলো ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারি ম্যাক্সিমাম ওষুধের বিক্রিয়ার ফলে অথবা অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে লিভারের ট্রাভেলসের কারণে এই রোগ হয়ে থাকে। আরও অন্যান্য কারণ আছে। চলে আসি যে লিভার সিরোসিসটা কাকে বলে। দেখুন, শীর্ণতা, এর আগে এনলার্জমেন্ট অফ লিভার পড়েছি, হেপাটাইটিস পড়েছি, এবং আজকে যে রোগটার নাম হচ্ছে শীর্ণতা, অর্থাৎ ক্যান্সারের পূর্বাভাস। শীর্ণতা মানিয়ে বুঝতে পারছেন শুকিয়ে যাওয়া অথবা স্টেনোসিস আমরা যেটা বলি। সংক্ষেপে যদি আমি বলি, লিভারকে যখন দেখতে ছিদ্রের মতন অথবা জামা ইটের সঙ্গে তুলনা করা যায়। আপনারা যদি জামা ইট দেখে থাকেন, অর্থাৎ ইট পড়ে গেলে যে সকল ইটকল রূপান্তরিত হয় না, সেই জামা যদি দেখে থাকেন, তাহলে অনেকটা লিভারটা সেই বর্ণের ধারণ করে এবং এরকম এবড়ো হয়ে যায়। তাকেই আমরা বলতে পারি লিভার সিরোসিস। সংক্ষেপে যদি বলি, অর্থাৎ লিভারের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো মরে অন্য টিস্যু রূপান্তরিত হয়ে যায়, তখনই সেটার ফাংশনটা কমে যায় এবং সেই সুবাদেই এই রোগটার নাম হয়েছে সিরোসিস অফ লিভার, যকৃতের শীর্ণতা। তাহলে বুঝতে পারছেন শুকিয়ে যাওয়া, সংক্ষেপে যদি বলি। চলে আসি কারণগুলো কি। দেখুন, এগুলো অনেক সময় একই কারণে হয়ে থাকে। যেমন ধরেন, এর আগেও আমরা যখন আলোচনা করেছি সেখানে বলেছিলাম ম্যালেরিয়া, টাইফয়েড, কালাজ্বর অথবা ভাইরাস বা জীবাণুঘটিত কোনো রোগের আক্রমণের কারণে যদি লিভারের উপর স্ট্রেস পড়ে, তখনই এই রোগ হয়ে থাকে। অর্থাৎ লিভারটা যখন এই সকল কারণেই ওষুধগুলো খাওয়া হয় এবং সেই কারণে লিভারটা ঠিক মতন ওষুধের হজম ক্রিয়ার সাহায্য করতে পারে না, গতিকেই লিভারটা ট্রাবলস হয়ে থাকে। সংক্ষেপে কি বুঝলেন? সংক্ষেপে আমরা বুঝলাম, অর্থাৎ অহোমিওপ্যাথিক মতে চিকিৎসা, সেটা এলোপ্যাথিকে হোক আর অন্য কোনো কারণে হোক অথবা অন্য কোনো রাসায়নিক ক্রিয়ায় হোক, সেই লিভারের উপরে স্ট্রেস পড়ে সবচেয়ে বেশি এবং সবচেয়ে আগে সেটা আক্রান্ত হয়। তাহলে একটা বুঝলাম ভাইরাসের কারণে সেটা হতে পারে অথবা অন্য কোনো রোগের কারণেও সেটা হতে পারে। ভাইরাল রোগের কারণ হলে আমরা ভাইরাল হেপাটাইটিস বলি, এবং সেটারও কারণ আছে। অর্থাৎ হেপাটাইটিস লিভার এ বি সি, বি এবং সি এর কারণে যদি হয়, অনেক সময় লিভার সিরোসিস হয়ে থাকতে পারে, এবং এটাই জীবাণুঘটিত কারণের একমাত্র উদাহরণ। চলে আসি আর কি কি কারণে হতে পারে। তাইলে সুরাপান অর্থাৎ অতিরিক্ত মদ পানের কারণে, পরিবেশগত অথবা অস্বাস্থ্যকর জায়গায় থাকাকালীন এবং পরিবেশ, তারপরে গণ্ডমালা অর্থাৎ উবদংশ এবং হৃদপিণ্ডের কারণে,
অর্থাৎ আমরা যে মায়াজমেটিক ট্রিটমেন্ট করে থাকি সেখানেও এই গন্ডগোলের কথা বলা আছে। অর্থাৎ শরীরে যদি কোনো রকমের ট্রাভেলস হয়, টিউমার অথবা কোথাও যদি ফ্যাট বডি দেখা যায়, সে সকল কারণও এটা হতে পারে। আর লিভার ইনফেকশন, সেটাও আমার আলোচনা করেছিলাম, হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের কারণে এটা হয়ে থাকে। যেই কারণেই হোক না কেন, রোগটা কিন্তু অত্যন্ত জটিল। অর্থাৎ লিভার যখন ফাংশন করে না, তখনই যত সমস্যার সৃষ্টি হয়। অঙ্গগুলো দুর্বল হয়ে পড়ে, ফাংশনটা করতে পারে না, করতে না পারার কারণেই অর্থাৎ লিভারের কাছাকাছি যত রকমের অঙ্গগুলো আছে সবগুলো অকার্য হয়ে যায়। তার কারণ তখন রক্তের উপরে এফেক্ট আসে। সেই কারণেই রক্তের শূন্যতা অথবা কারণে তখন হার্ট ডিজিজও হয়, কিডনি ফেল করে, স্পিনের কাছে ট্রাবল সৃষ্টি হয়। চলে আসি এই রোগটা থেকে নির্মূল হওয়া অথবা না হওয়া অথবা ভবিষ্যতে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আলোচনার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই কঠিন রোগের নাম শোনার পরে আমরা যারা ডাক্তারি করি, আমরা যারা হোমিওপ্যাথিক করি, তারা তো সাহসই করি না যে এই সিম্পল রোগের ওষুধ হোমিওপ্যাথিকে কি সুন্দর ওষুধ আছে। সেই রকম একটা কেস টেকিং বলছি আজকে বলার চেষ্টা করব, কারণ আজকের রোগটিই হচ্ছে লিভার সিরোসিস, অর্থাৎ পিত্তের শীর্ণতা, লিভারের শীর্ণতা। এবং নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন, কারণগুলো জানছেন। এখন আমরা লক্ষণের উপরে আলোচনা করার চেষ্টা করব, কারণ লক্ষণের ভিত্তিতেই আমরা ওষুধগুলো নির্বাচন করব এবং এই 10-15টা ওষুধের নাম মনে রাখতে পারলেই আপনি ভালোভাবে চিকিৎসা করতে পারবেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে লক্ষণ ভিত্তিক একক ওষুধ দেওয়া এবং এলএম পদ্ধতিতে প্রয়োগ করা। তার কারণটা এর আগে আমরা জানি কেন এলএম গ্রুপ করি এবং এলএম গ্রুপের সুবিধা অসুবিধা সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। নিশ্চয়ই আপনারা অন্তত আর কিছু না হোক বিগত 2-1 মাসে বুঝতে পেরেছেন কোনো রকমের শততম পদ্ধতির ওষুধের অথবা মাদার অথবা অন্য কোনো জিনিসের প্রয়োজন হয় না যদি এলএম পদ্ধতি হোমিওপ্যাথিকের অর্গানন ভিত্তিক আমরা চিকিৎসা করে থাকি। চলে আসি, সেগুলো আলোচনা পরে করা যাবে। তাহলে লক্ষণটা কি? ধীরে ধীরে ছোট হয়ে আসে, অর্থাৎ লিভারটা যদি আস্তে আস্তে ছোট হয়ে যায় তখনই লিভার সিরোসিসটা হয়। এবং ছোট কারণে কি হতে পারে? প্রথমে আসি, ডান দিকে ব্যথা হতে পারে, কাঁধে ব্যথা হতে পারে। দেখুন, ডান দিকে কাঁধে এবং ডান দিকের ব্যথা বা বুকে পেটে যদি ব্যথা হয়, সে পার্থক্যগুলো যদি নির্বাচন করি ওষুধ ঠিক করতে পারেন, তাহলে আমাদের ওষুধগুলো সুন্দরভাবে ভাগ করা আছে। যেহেতু লিভারটা ডান পাশে থাকে এবং সেটা বৃহদাকারের একটা অংশ এবং সেটার ওজনও অনেক সময় 15 কেজি পর্যন্ত হয়ে থাকে সুস্থ মানুষের, সেই লিভার যদি নষ্ট হয়ে যায় তাহলে ডান দিকেই ব্যথা হওয়াটা স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে বুকে ব্যথা, তার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা, তার সঙ্গে সঙ্গে এগুলো থাকতেই পারে। তাইলে বুঝতে পারছেন, ডান দিকে ব্যথা হলেই আমরা চিন্তা করতে পারি এই রোগটা হতে পারে। তারপরে কনস্টিপেশন, দেখবেন এটা আগেও আলোচনা করা হয়েছে। এগুলোর লক্ষণ এলিমেন্টারি ডিজিজের প্রায় সেম। কনস্টিটিউশন, কাদার মতো মল আর সাদা বা হলুদ বিভিন্ন রঙের মল হতে পারে। কখন? কোষ্ঠকাঠিন্যের কারণে। এবং কোষ্ঠকাঠিন্য কী কারণে হলো সেটা যদি বুঝতে পারেন যে আদৌ সেটা লিভারের কারণে হলো না অন্য কোনো কারণে থাকতে পারে। দেখুন, লিভারে যখনই ঠিক মতন সিক্রিশন হয় না তখনই হয়তো পাতলা পায়খানা হবে, নয়তো কনস্টিপেশন হবে, নয়তো আমাশার ভাব হবে। অর্থাৎ যে কোনো ট্রাভেলসে হোক, খালি স্টোমাকের দোষ না, লিভারের দোষটাও চলে আসে। কারণ লিভার যদি ঠিক মতন কাজ না করে, এই তিনটাই রোগে দায়ী এই লিভার। এই চিন্তা করতে পারে। তাই কিভাবে হতে পারে? অনেক সময় বলা হতে পারে, ক্ষুধাহীনতা নাও থাকতে পারে, থাকতেও পারে। কারণ লিভার যদি ট্রাভেলসে পড়ে। আর কি হতে পারে? বুক জ্বালা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, অথবা অনেক সময় যে কথাটা বললাম উদারময়ও হইতে পারে। অর্থাৎ উদারময় এবং কোষ্ঠকাঠিন্য যদি পালাক্রমে আসে তাইলেও বুঝবেন সেটা লিভার ট্রাভেলস। আমভাব থেকে তো কোনো কথাই নেই। অর্থাৎ লিভারের ট্রাভেলস থেকেই এই সকল রোগগুলো
হয়ে থাকে। তারপর তো আমরা হয়তো এলোপ্যাথিকের ভাষা যদি বলি, সেটা জীবাণুঘটিত রোগ থাকতেই পারে। সেগুলোর জন্য ওষুধও সুন্দর করে ভাগ করা আছে। আলোচনা করব যে ওষুধগুলো চিন্তা করার সময় আপনারা একটু ভাগ করে যদি পড়েন, তাইলে আমরা তো রোগকে দুই ভাগে ভাগ করছি, অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজ। চলে আসি। তারপরে জ্বর ভাব, বুকে জ্বালা পোড়া, এবং অনেক সময় লিভারটা শক্ত হয়ে যায়, সলিড বলতে এইটুকু বুঝাবো, যখন কোনো টিউমার কোনো কিছু যেন শক্ত হয়ে যায়। আমরা যখন কোনো ফ্যাট বডি থেকে চিন্তা করি যে কোনো একটা ফ্যাট বডি শক্ত আর কোনোটা নরম, ঠিক সেই সময় সেই এরকমই লিভারটাও সেই ট্রাভেলসতে হয়ে থাকে, শক্ত হয়ে যেতে পারে, স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়। ওই যে কথাটা বললাম, দেখতে অনেকটা ঝামার মতো। যখনই আপনার কোনো এক্স-রে রিপোর্টে বা মুখ রিপোর্টে দেখবেন, অথবা ডাক্তাররা বলবে যে লিভারটা শুকিয়ে যাচ্ছে অথবা লিভার সিরোসিস, তখনই বুঝবেন তার আকৃতিটাও সেম হয়ে থাকে। অর্থাৎ যেইভাবে লিভারটা দেখার কথা সেইভাবে লিভার থাকে না, যেহেতু সংকীর্ণতা বা শুকে যায়, অথবা কোনো অঙ্গ শুকাইলো, অর্থাৎ কোনোখান দিয়ে টিস্যুগুলো নষ্ট হয়ে সেখানে শুকিয়ে গেল, সেই জন্যই এটা অ্যাব্রো হয়ে থাকে এবং দেখতে অনেকটা ঝামাইটের মতো। কেন বলতেছি কথাটা ঝামাইটের মতো? দেখবেন যারা ঝামাইট দেখেছেন, সেটা ঠিক আমরা গরুর লিভার যেভাবে দেখি, ঝামাইট কিন্তু রং একই রকম নয়, একটু কালচে ভাব হয়ে থাকে। অর্থাৎ টিস্যুগুলো মরে গিয়ে সেখানে যেই বা বর্ণ ধারণ করে থাকে। তাহলে নিশ্চিত হয়ে গেলাম যে লিভার সিরোসিস রোগী কিভাবে আমরা ডিল করব। তাতে করে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হলো আমাদের ওষুধগুলো এত পারফেক্টলি কাজ করে, ব্যর্থতা হওয়ার কোনো রকম কারণ নেই। ব্যর্থতা কখন হবে এটা পরে আলোচনা করতেছি। চলে আসি। স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়, উদরী রক্তহীনতা, রক্তস্রাব। দেখুন, এই মস্তিষ্ক বিকৃতি, উদরী মানে বুঝেন, অর্থাৎ পেট ফুলে যাওয়া, এবং সেই ফুলে যাওয়ার কারণে গ্যাস্ট্রিকেরও ট্রাবলস হতে পারে, বা অন্য কোনো ট্রাবলস যদি উদরী রোগ হয় তাইলেও এই লিভারের কারণে। রক্তহীনতা লিভারের কারণে, রক্তস্রাব তাও লিভারের কারণে। আর এই সকল কারণে যদি হয়ে থাকে, মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে। আলোচনা হয়তো একটু লেংদি হতে পারে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। তারপরে চলে আসি। তাহলে কি কি বললাম? উদরী, রক্তহীনতা, রক্তস্রাব এবং মস্তিষ্ক বিকৃতি। এই সকল কেন হয়? লিভার ট্রাবলসের কারণে হয়ে থাকে। অর্থাৎ লিভারের যদি সিরোসিস হয়ে থাকে, শীর্ণতা হয়ে থাকে, অথবা নন ফাংশনিং হয়ে থাকে, দেখুন এই কথাগুলোর মধ্যেই ওষুধগুলো নির্ণয় করা যায়। চলে আসি। তারপরে জীর্ণশীর্ণ দুর্বলতা, এটা তো বুঝেই নি। যদি সেটা ট্রাভেলস হয়, জীর্ণশীর্ণ তো হবেই, হজমের প্রক্রিয়া যদি না হয়, খাওয়া দাওয়া গণ্ডগোল হবেই, সেই কারণে সে খেতে পারবে না, ক্ষুধাহীনতা থাকবে, তার কারণে দুর্বলতা হবে, রক্তহীনতা হবে, এবং মুখশ্রী মণ্ডলটা কালচে বর্ণের একটু হয়ে থাকে। অর্থাৎ যেই রগ বা শিরা উপশিরাগুলো প্রবাহিত হয়, সেগুলো অনেকটা কালো বর্ণের ধারণ করে। এই কতকগুলো কারণ আমরা লক্ষ্য করতে পারি। তার পরেও যদি কিছু হয়, বেদনার স্থান যদি হয়, অনেক সময় লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সারও হতে পারে, আলসারও হতে পারে। অর্থাৎ আলসার, ক্যান্সার, লিভার সিরোসিস এগুলো এক একটার অনুপূরক, এক একটার কারণে এক একটা হতে পারে। আর কি কারণ হতে পারে যদি আমরা বলি, সেটা হচ্ছে লিভারের ভিতরে যদি আয়রনের জমা হয়ে থাকে। দেখুন, স্পিনের দায়িত্ব হচ্ছে আমাদের মৃত আয়রনগুলো নিয়ে সেগুনকে সঠিকভাবে করে আবার পুনঃস্থাপন করা। সেই স্পিনটা যদি ঠিক মতন কাজ না করে, তখন আয়রনের কণিকাগুলো এই লিভারে গিয়ে ট্রাবল সৃষ্টি করে। তার সঙ্গে কি যুক্ত হতে পারে? তার সঙ্গে তামার কণাগুলো। অর্থাৎ তামা এবং আয়রনের কারণে লিভারে গিয়ে যদি সেই টিস্যুগুলোকে নষ্ট করে ফেলে, সেই টিস্যুগুলোর বর্ণ কি ছিল, একটু লালচে বর্ণের, অথবা আমরা যেটা বলি সেখান থেকে সেগুলো কালো হয়ে যায়। এই জন্য লিভার সিরোসিস হলেই বর্ণটা অনেকটা কালো, অর্থাৎ ঝামাইটের মতন। চলে আসি। তারপরে কি বলছে? তারপরে বলছে যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য যদি কোনো কারণে খাওয়া দাওয়া হয়, অথবা সেটা দীর্ঘদিন চলে। আর বলছে ওষুধের প্রতিক্রিয়া,
অর্থাৎ আমাদের অর্গনন হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, অথবা আমরা যদি বলি সেই সিস্টেমেই যদি চিকিৎসা না হয় তাইলে লিভারের উপরে সবচেয়ে বেশি। সেজন্য দেখবেন এলোপ্যাথিক ডাক্তাররা লিভারের ট্রাবলস না হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, হয়ে গেলে মুশকিল। এবার লিভারের ডাক্তারের উপর নির্ভর করবে কোন ওষুধ খেতে পারবে কি খেতে পারবে না, এবং তার উপরে ভিত্তি করে অনেক সময় চিকিৎসা করতে গিয়ে নানা রকম বিভ্রাট হয়। এই জন্য লিভার সিরিজটা চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, তাদের পক্ষে কোনো ওষুধ দেওয়া সম্ভব হয় না। আর আপনারা, আমি আজকে ওই 14-15টা ওষুধ আলোচনা করার চেষ্টা করব, অর্থাৎ একটু আভাস দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তারপরে অনেক সময় অনেকগুলো ওষুধ হয়তো আমি বলি নাই, তার অর্থ এ কথা নয় যে কোনো একটা ওষুধের কার্যকারিতা অথবা ম্যাটেরিয়াল মেডিকেতে যেটা লিখেছে সেটা অসত্য। সেটাও একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক ওষুধই আমি প্রয়োগ করতে পারি নাই। আপনাদের কারণে অনেক পড়ালেখা করাতে এখন বুঝতে পারি যে আমার তো কত দৈন্যতা, আমি এত কিছু জানি না। আর এখন আপনাদেরকে পড়াইতে গিয়ে যত কিছু দেখতেছি, এবং আগামী দিনে আমার মনে হয় ডাক্তারিতে অন্তত রোগী ধরলেই বুঝতে পারবেন কোনটা চিকিৎসা করতে পারবেন কি পারবেন না। আপনাদেরও সেই দৃশ্য দেখুন এবং সেই চৈতন্য হোক, যেই চৈতন্যের বিনিময়ে আপনারা বুঝতে পারেন রোগীর অবস্থা কীরকম, আমি কিভাবে চিকিৎসা করব। চলে আসি, ওষুধগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন। প্রথমেই যদি বলি অ্যাগারিকাস অর্থাৎ মাসকরিয়া। এই যে অ্যাগারিকাস ওষুধটা, এটা আমি জীবনে বোধহয় খুব কমই ব্যবহার করেছি, কিন্তু আজকে একটা নতুন তথ্য দিচ্ছি। চেষ্টা করব যদি এটা আমার 100টা ওষুধের ভিতরে না থাকে আজকে সেটা যোগ করার কথা। তার কারণ এই ওষুধটা খুব সিম্পল ওষুধ, এবং তার গভীরতাও নাই, এবং তার কার্যকারিতা স্নায়ুর উপরে অত্যন্ত বেশি। নিশ্চয়ই আপনারা ওষুধটা বুঝতে পারছেন, যারা হয়তো পড়ালেখা করেন তারা জানেন এটা আসলে ব্যাঙের ছাতা থেকে তৈরি। তাইলে বুঝতে পারছেন এই ছাতা থেকে তৈরি নার্ভের উপরে যথেষ্ট কাজ। এই কাজের গতিকেই এই ওষুধটা লিভারের ট্রাবলসে এটা আমরা ব্যবহার করতে পারি। নার্ভাসনেস যদি কোনো কিছু থাকে, বা নার্ভাসের কারণে যদি কোনো কিছু হয়, অথবা তার যদি লক্ষণ, কারণ পেটের ট্রাভেল, যকৃতের ট্রাভেলস, এবং সেগুলো সবই স্নায়ুতন্ত্রের জন্য হয়ে থাকে, এবং ফাংশন অর্থাৎ মাথার থেকে এগুলো অর্ডার আসে, তখনই কি হয়, তখনই লিভার কাজ করে। যদি অর্ডারটা না আসে, স্নায়ুগঠিত ব্যাপারে কোনো যদি বিভ্রান্ত হয়, তাহলে এই ওষুধটা অনেকটাই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তারপর ওষুধগুলো কমন, যেগুলো আলোচনা করলে আমরা বুঝতে পারি। এর আগেও আলোচনা করেছিলাম আর্জেন্টাইন নাইট্রিকাম, এটাও সুন্দর ওষুধ, অর্থাৎ লিভার সিরিজের লক্ষণ মতন ওষুধগুলো দেওয়া থাকবে। তারপরে যে ওষুধটা আসে সেটা দীর্ঘদিন আলোচনা করেছি, আর্সেনিক অ্যালবাম, অর্থাৎ জীবাণুগঠিত কোনো রোগের ট্রাভেলস থাকলেই চিন্তা করবেন সেটা বি ভাইরাস হোক আর সি ভাইরাস হোক, অন্তত 2টা পাওয়ার দিয়ে আপনি যেতে পারেন। কার? আর্সেনিকের। অর্থাৎ এইটার যদি কোনো ট্রাভেলস থেকে থাকে, আমরা 2 থেকে 4 বোতল আমি ম্যাক্সিমাম বলি। আপনি যদি লক্ষণ থাকেন 4 বোতল দিতে পারেন, লক্ষণ না থাকলে যদি সন্দেহ থাকে যে এটা বি ভাইরাসের কারণে এটা হতে পারে, তাইলে অন্তত মিনিমাম 2টা বোতল দিয়ে তারপরে লক্ষণগুলো সংগ্রহ করার চেষ্টা করেন। কারণ আমাদের ভিত্তিটা, আমাদের চিকিৎসার ভিত্তি হচ্ছে 3টা। একটা হচ্ছে এলোপ্যাথিক ডাক্তাররা কি বলবেন সেটা যদি না জানেন, তাহলে আপনাকে বলবে ডাক্তাররা সাহেব কিচ্ছু বুঝে না। আর সেটা জানার জন্য সেগুলো ম্যাক্সিমাম তাদের হয়ে থাকে জীবাণুগঠিত ব্যাপার, অথবা ওষুধের ক্রিয়ার ফলেই, অর্থাৎ প্রতিক্রিয়ার ফলেই এই লিভার ট্রাবলসটা হয়ে থাকে। সুতরাং আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের হাত ভর্তি ওষুধ আছে। এক একটা এলোপ্যাথিক ডাক্তার যখন চিন্তা করে কোনো ওষুধ দেওয়া, যারা মেডিসিনের কাজ করে তারা অবাক হয়ে যায়। প্রত্যেকটা মেডিসিনের যখন দেখে তার ক্রিয়া প্রতিক্রিয়া এবং কুফল, তখন তারা সহজে কোনো ওষুধ দিতে চায় না। কখন? যখনই লিভার ট্রাবলসের রোগী পায়, তখনই বলে লিভার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আসেন, কি ওষুধ দেবে কি দেবে না, অথবা কি ওষুধ চলবে কি চলবে না, তখন তারা বিপদে পড়ে যায়। আর আমরা যারা কম পড়ালেখা করে হোমিওপ্যাথিক ডাক্তারি করে, যারাকে
যাদেরকে অবহেলা করা হয় এবং যাদেরকে কোনো মূল্যও দেয় না কেউ, এবং কেউ বিশ্বাসও করে না, মূল্যও দেয় না। তার কারণ আমরাই দোষী, আমরাই দায়ী। কারণ আমরা কোনো চিকিৎসা চ্যালেঞ্জিংয়ে যাই না। কেন যাই না? অজ্ঞতা। দক্ষতা তো পরের কথা, অজ্ঞতা, কিছু জানি না এবং আর নানা কিছু পরে নিজের উপরে বিশ্বাস হারিয়ে বা নিজের চোখে না দেখলেই কোনোদিন কেউ কিছু শিখতে পারবে না। সেজন্য আপনাদেরকে বলি, প্রয়োগটা করার চেষ্টা করবেন। সেজন্য এই আর্সেনিক অ্যালবামটা এত প্রয়োজনীয় ওষুধ হয়ে পড়ছে বর্তমান যুগে। আর একটা কথা আছে, আমি মনে হয় নাক্সের কথা বলি, নাক্সের পরে যদি কোনো ওষুধ দিতে হয় বর্তমান যুগের পরিস্থিতিতে, একমাত্র আর্সেনিক অ্যালবামে আমাদেরকে সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া, জীবাণু যাই বলেন না কেন, একমাত্র এটাই আমাদেরকে প্রতিরোধ করে সুস্থ শরীরে ফিরে আনার এবং লক্ষণগুলো প্রকাশ করার, অন্তত আপনাকে প্রকাশ করে দেবে। কি সুন্দর সিস্টেম! তারপরও বলবেন স্যার কিছু বলে না, স্যার আমি তো এই ওষুধটা দিতে পারি না, কি দেবো আপনি বলেন। আমার কাছে কিচ্ছু জিজ্ঞেস করার নাই, আপনারা খালি প্রয়োগটা করেন। প্রয়োগটা করি, নিজের ওষুধ নিজে দেখেন, কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, কি কাজ হলো, কি কাজ হলো না, তাইলেই বুঝতে পারবেন যে ডাক্তারি আপনি করতে পারবেন। প্রথম কথা হলো কেন ওষুধটা দেব, তার অন্তত 3-4টা কারণ বা লক্ষণ রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় চিন্তা করবেন, আমি যে ওষুধটা দিলাম শরীরে কি কাজ হলো 2 দিনের ভিতরে? কেন 2 দিনের কথা বলতেছি? ওই যে আমি বলি, আমরা তো ঠিক করে ফেলেছি সেটা তরুণ রোগ, অ্যাকুয়েট ডিজিজ। সুতরাং 1 দিনে বা 2 দিনেই আপনার ফলাফল পাবেন, না হলে বুঝবেন আপনার ওষুধটা সিলেকশন হয় নাই। কি সুন্দর চিকিৎসা ব্যবস্থা! আমি জানি না আমার নতুন শরীফুল আলম কিনা, শহীদুল আলম আছেন কিনা, মানে যিনি আজকে শহীদুল ইসলাম থাকলে খুবই খুশি হব। দেখতে পাচ্ছি না, চলে আসি আজকের। তারপরে ওষুধটা আমি আগে ভাগ করি যেগুলো সিম্পল ওষুধ, যেমন চায়না। আপনার লিভারের উপরে 1 নম্বর যদি ওষুধ থাকে তখন হলো চায়না। চায়না কখন? যদি কোনো জীবাণু না ঘটিত কারণে রক্ত শূন্যতা এবং লিভার ট্রাবল যদি হয়ে থাকে এবং তার পিত্তের উপরে যদি কোনো ট্রাবলস থাকে, সিম্পল ওষুধ হচ্ছে চায়না। আপনার চায়না দিয়েও চমৎকার কাজ করতে পারেন। আপনারা তো ভয় পাবেন, বলে স্যার লিভার সিরোসিস রোগী আমি কি দিয়ে শুরু করব? কারণ হলো এত ওষুধ স্যার কেন দিব? আরে এক একটা ওষুধের লক্ষণ এক একটা আছে। আপনি একটা ওষুধ লক্ষণ প্রয়োগ করেই বুঝতে পারবেন 3-4টা লক্ষণের ভিত্তিতে ওষুধগুলো প্রয়োগ করেছেন। একদিন বা অপেক্ষা করেন আপনার কাজগুলো হলো কিনা, অথবা কোনো পূর্ণাঙ্গ লক্ষণ আপনার কাছে প্রকাশ করলো কিনা, তাইলে সেটাতে যাবেন। কি সুবিধা! চলে আসি চায়নার পরে যদি নাক্সের কথা বলি, তাহলে বুঝতে পারেন এগুলো সবই সিম্পল। ক্যামোমিলা সিম্পল ওষুধ, ক্যামোমিলা, চায়না, নাক্স, তারপরে বলতে পারি পোডোফাইলাম, তারপরে কার্ডুয়াস মেরিয়াস। এগুলো তো আপনারা জানেন, এগুলোর লক্ষণগুলো, ডাইন দিকের ওষুধগুলো যেমন। তারপরে যদি মায়াজমেটিক ভিত্তিক কথা আসে, সেই ওষুধগুলোর নাম যদি বলি, প্রথমেই আসে লাইকোপোডিয়াম, তারপরে অরামম্যাড। দেখুন এগুলো ডিপ সিটেড মেডিসিন, এবং এগুলো প্রয়োগ করার আগে সিম্পল ওষুধগুলো দিয়ে আপনারা চেষ্টা করবেন যেন রোগী যদি অ্যাকুয়েট ডিজিজ হয়ে থাকে তাহলে তো মিরাকেল, অর্থাৎ 15 দিনেই আপনি 7 থেকে 15 দিনের ভিতরেই আপনি বিউটিফুল রেজাল্ট পাবেন। আর যদি মায়াজমেটিক কারণে ঘটে থাকে, আর এগুলো কারণগুলো নির্ণয় করা কত সহজ। আমি নিশ্চয়ই এর আগে বোধ 15-20টা ক্লাস করেছিলাম মায়াজমের উপরে। মায়াজম তো দেখলেই আপনারা চিনতে পারবেন। এখন তো না দেখলেও তো বুঝতে পারবেন না, কিন্তু এখন দেখলেই আপনার মায়াজম ভাগ করা কঠিন বলে আমি মনে করি না। তারপরও আমাদের আরও নলেজের দরকার। নলেজটা হবে কখন? ওষুধগুলো প্রয়োগ করে করে যখন 3-4 বার ব্যর্থ হবেন, ব্যর্থ হয়ে যখন বুঝবেন যে এটা মায়াজমেটিক ছাড়া হবে না, তখন প্রথম মায়াজমেটিক হচ্ছে সরিক। যদি তার সিফিলিটিক বা সাইকোটিক অথবা টিউবারকুলোসিস অথবা ক্যান্সার বডি যদি না হয়ে থাকে, তাহলে ধরেই নেন সরিক মায়াজম দিয়ে চিকিৎসা করতে হবে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, যদি এটা সাইকোটিক বা সিভিলিটিক বডি, তাহলে সিভিলিটি দিতে পারেন। আর কাজ না হলে সেটা সরিক মায়াজম দিয়ে আবার সেখানে যেতে পারেন, যদি আপনার সিলেকশনটা রাইট হয়।
এই জন্য ক্রনিক ডিজিজগুলোর চিকিৎসা করা ভেরি ডিফিকাল্ট। কিন্তু মনে রাখবেন 80% রোগী হচ্ছে অ্যাকুয়েট ডিজিজ, অর্থাৎ তরুণ রোগের চিকিৎসা। চলে আসি আমরা ওষুধগুলোর নাম বললাম, যেমন অরাম মেটিলিকাম, তারপরে ফসফরাস, লাইকোপোডিয়াম। ফসফরাসটা অত্যন্ত টিউবারকুলোসিস বড়ি, এইখানে কোনো অঙ্গ নাই সেটা কাজ করে না। তার অর্থ এই কথা নয় যে সবসময় আপনি সেটা ব্যবহার করবেন, অন্তত দেখবেন যে তার লক্ষণগুলো তার কাছে আছে কিনা। চলে আসি নাইট্রিক অ্যাসিড, সেটারও স্পেসিফিক লক্ষণ। এগুলো কেন, এই যে ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে রক্তের উপরে রক্তস্রাব যখন হয়, অর্থাৎ মুখে দিয়েও রক্ত যেতে পারে, পায়খানা রাস্তা দিয়েও যেতে পারে, এবং যে কোনো অঙ্গ থেকেই যদি কোনো রকমের রক্ত যায় এবং সেই রক্ত যদি কোনো রকমের অন্য কোনো ওষুধে কাজ না করে, তাহলে ওই ওষুধটার কথা মনে রাখবেন, ফসফরাস। আমরা তো টিউবারকুলোসিস পড়াবার সময় সুন্দর করে সেটা বর্ণনা করা আছে, সেজন্য আমি বলছি এসব ওষুধগুলো কথা নাম মনে রাখা উচিত। যেমন অরামেরও কতগুলো জিনিস আছে, কি জিনিস আছে একটু বলি, নইলে তো ভুলে যাবেন। আসলে রোগগুলো পড়াবার সময় একটু ওষুধের দর্শনের কথা বলি। যেমন অরাম মেটিলিকাম আমরা জানি, এটা কয়েকটা লক্ষণও জানি, কিন্তু আমরা কি জানি যে রক্তচাপের ক্ষেত্রে যদি হার্টের সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার কারণে যদি লিভার ট্রাবলস হয়ে থাকে, তাহলে 1 নম্বর অরাম ম্যাট। তাহলে বুঝেন, এই আমি এই কথা বলছি না, আমরা সকল লক্ষণ নিয়ে যদি চিকিৎসা করতে পারি, ওষুধগুলো যদি পারফেক্ট হয়, নিশ্চয়ই চিকিৎসা হয়। জটিল রোগ যদি পান এবং তার হার্টের ট্রাবলস আছে এবং উচ্চ রক্তচাপ আছে এবং লিভারটা ফেল করতে যাচ্ছে, অর্থাৎ লিভার সিরোসিস বলেই দিচ্ছে, তাহলে আপনার কাছে কি আছে? অরাম মেটিলিকাম। কেন বলতেছি কথা, এই যে কারণ এটা হচ্ছে সিফিলিটিক মায়াজমের ওষুধ এবং সেটার অনেকগুলো লক্ষণ আছে। এই সকল ওষুধগুলো যদি, এই তো 15টা ওষুধ অনেক রোগ ভালো করবে। আমার তো মনে হয় না 20-25টার বেশি মায়াজমেটিক ওষুধ পড়তে হবে বলে। যেগুলো গভীর ক্রিয়াশীল দেখবেন সেগুলো সকল রকমের রোগের ভিতরে কাজ করে থাকে। সুতরাং সেইভাবে আপনারা প্রস্তুতি নিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি আবারও বলছি, ওষুধগুলো তেমন এগারেসের কথা নতুন যোগ করলাম, কারণ হলো অর্থাৎ স্নায়ু গঠিত ব্যাপারে কোনো রকম যদি ট্রাভেলস হয়ে থাকে এবং সেটা অনেক সময় ন্যাট্রাম সালফের পরিবর্তে কাজ করতে পারে অ্যাগারিয়াস, আর ভ্যারাইটা কার্বের পরিবর্তে, অর্থাৎ পেটের ট্রাভেলসের সঙ্গে যদি নার্ভের গন্ডগোল থাকে। যেমন অনেক সময় দেখবেন কাঁপুনি রোগ, হাত কাঁপে, অমুক কাঁপে, কোনো অঙ্গ কাঁপে, এই অ্যাগারিগাসটা 1 নম্বর। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে স্নায়ুগঠিত ব্যাপারে আমরা জানি স্নায়ুগঠিত ব্যাপার হচ্ছে শরিক মায়াজম। তো বলে স্যার শরিক মায়াজম তো 1 নম্বর ওষুধ তো সালফার। গুড, আপনার ধারণা একদম সত্য। ডায়াবেটিকে আমরা সালফার দিয়ে ফেলবো? ওই যে বললাম, সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। এই দূরে থাকার চেষ্টা করার জন্যই এই ওষুধটার কথা মনে রাখবেন। অর্থাৎ এই ওষুধগুলো কেন পড়বেন, যে সালফারটা ব্যবহার না করে আমি কোন কোন রোগে কিভাবে সিম্পল ওষুধ দিয়ে করতে পারি, তাহলেই আপনি চিকিৎসক, তাহলেই আপনি সেই দর্শন আপনার হোক, এটাই কামনা করি। এই জন্য অ্যাগারিগাসের কথা বললাম, আর্জেনব্রান নাইট্রিকামের কথা বললাম, আর্সেনিক, অরাম মেটিলিকাম, কার্ডুয়াস মেরি, ক্যামোমিলা, সেলিডোনিয়াম, চায়না, লেফটেন্ডার। এই লেফটেন্ডার আরেকটা ওষুধ আছে। দেখুন কিভাবে ওষুধগুলো আসে, কিভাবে আমরা ওষুধগুলো ব্যবহার করতে পারি, সেই সম্বন্ধে যদি একটু ধারণা থাকে, তাহলেই দেখবেন বলে স্যার এই রোগের উপরে আজকে কি সুন্দর কথা বলতেছেন, যে এখন তো বুঝেই গেলাম যে রোগও বলেন ওষুধগুলো বলেন, তাতে করে আমাদের একটু সুবিধা। নিশ্চয়ই তাহলে কি জ্বালা থাকবে কার? লেফটেন্ডার। এবং কালো পায়খানা, একমাত্র তার এই লিভার ট্রাভেলসের কারণে যদি কালো পায়খানা হয়ে থাকে, তাহলে এই লেফটেন্ডারকে ভুলবেন না। আরও অনেকগুলো লক্ষণ আছে। আমি কেন বলতেছি, প্রত্যেকটা ওষুধের লক্ষণগুলো যদি মনে রাখেন, তাইলেই আপনি চিন্তা করবেন, আপনি যদি 2-3টা লক্ষণ পান, ওষুধটা প্রয়োগ করেন, ওই ওষুধেই এই লক্ষণগুলো ওই লক্ষণগুলো ভালো করবে, কিন্তু বাকিগুলো ভালো করবে না। তখনই আপনার বুঝতে হবে যে আমি এবার কোন ওষুধে চলে যাব। আর কি সুবিধা, M1 M2তেই কাজ করবে। তার কারণ হচ্ছে এগুলো কোনো ডিপ সিটেড নয়, এগুলো
করে, কিন্তু আপনাকে পূর্ণাঙ্গ চিকিৎসা করলে আপনাকে মায়াজমেটিক ট্রিটমেন্ট ছাড়া পূর্ণাঙ্গ চিকিৎসা হবে না। অর্থাৎ তার রোগটা আবরণ করতে পারে, অথবা কোনো অঙ্গে যেতে পারে, সেজন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া আপনারাও দেওয়ার চেষ্টা করেন না। আমি তো তার রোগ ভালো করে ফেলেছি, সে লিভার ট্রাবলসে আসছে, লিভার সিরোসিস আসছে, আমার লিভার সিরোসিস ভালো হয়ে গেছে, আমি আত্মচিকিৎসা না। লিভার সিরোসিস ভালো হওয়ার অর্থ এই কথা নয় যে আপনি তাকে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারেছেন। এই জন্য আমি আপনাদেরকে সঙ্গে যুক্ত হয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন। হয়তো হইতে পারে ওই যে কেস টেকিং একটা দিয়ে, তারপরে ওষুধগুলোর নামগুলো নিশ্চয় মনে রাখার চেষ্টা করবেন। লেফটেন্ডার পরে আসে নাইট্রিক অ্যাসিড, পডোফাইলাম, ফসফরাস, নাক্স এবং লাইকোপোডিয়াম। এই 14-15টা ওষুধের কথা মনে রাখার চেষ্টা করবেন। তারপরও যে কোনো ওষুধ হতে পারে। আর যে কেস টেকিংয়ের কথা বললাম সেটা আগেও বলেছিলাম, অর্থাৎ এলোপ্যাথিকের অ্যান্টিবায়োটিক এবং অন্য কিছু খেয়ে ডাক্তার বলছে যে ওনার লিভার সিরোসিস, সুতরাং আমার হাতে আর কোনো চিকিৎসা নেই, আমি আর ওষুধ দিতে পারবো না, আপনি অন্য ডাক্তারের পরামর্শ নেন। সিরাক্তরও প্রফেসর ছিলেন, কারণ সেই মুহূর্তে তার আর চিকিৎসা করার এই 70-75 বছর বয়সে অনেক কঠিন। সেই কারণে আমি কি করলাম, আমি তো এই কত রকমের ওষুধ লিভার সিরোসিসের, তখন তো এই আজকে যে আপনাদেরকে ভাগ করে বলে দিলাম এরকম কেউ তখন বলতো না। তখন লিভার সিরোসিসের উপরে কত কিছু পড়ে চিন্তা করলাম যে সর্বনাশ, আমি কি ওষুধ দিয়ে শুরু করব। কিন্তু আপনাদের কাছে কি সুন্দর সিম্পল ওষুধগুলো, আপনারা অনায়াসে লিভার ট্রাবলস হোক আর যে কোনো রোগেই হোক, আপনারা রোগের চিন্তা করে ওষুধ দেওয়ার কথা চিন্তা করবেন না। অর্থাৎ রোগের নাম ধরে কোনো ওষুধ, আপনার লক্ষণগুলো অন্তত 2, 3, 4টা এক একটা ওষুধের যদি পান, এক একটা ওষুধ দিয়ে এলএম গ্রুপকে অর্থাৎ এলএম পদ্ধতিকে সম্মান দেন, নিজে ডাক্তারি শিখুন। কারণ একটাই, আপনাদের ওষুধগুলো সঠিকভাবে সঠিকতা আপনাদেরকে তুলে দিয়েছি। কারণ ওষুধ দিলেই আপনার ক্রিয়া করবে। বাজারের ওষুধের উপরে নির্ভর করে ডাক্তারি করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আমি কথা বলছি না কারো ওষুধ খারাপ, কারণ এগুলো নির্ণয় করার জন্য আমাদের কোনো ল্যাবরেটরি নেই। আমাদের আছে, আমরা প্রয়োগ করে বুঝতে পারি যে কোন ওষুধের কাজ কীরকম। আবার দেখবেন যারা ওষুধ প্রোডাকশন করে, যারা কোনো ওষুধের দক্ষতা জানে না, অথবা ওষুধের ক্রিয়া কার্যকলাপ হোমিওপ্যাথিক ডাক্তার সম্বন্ধে তাদের ধারণাই নাই, তারা বলে হোমিওপ্যাথিক ডাক্তাররা কি বুঝে। কিন্তু আমরা যারা ডাক্তারি করি, আমরা যারা 50% করি, সূক্ষ্ম মাত্রা ব্যবহার করি, প্রতিটা ডোজ, প্রতিটা মাত্রা, প্রতিটা M1 মাত্রা আপনি বুঝতে পারবেন আপনার চিকিৎসা চলছে কি চলুন। আমি চলে আসি, আর বাড়াবো না, চলে আসি সেই নাক্সের গল্পটা বলে। এই নাক্স 4 পাওয়ার কি 6 পাওয়ার আমার মনে নেই, বা ঊর্ধ্বে 8 পাওয়ার পর্যন্ত গেছি। এই 8টা M1 থেকে M8 পর্যন্ত একটা রোগী লিভার সিরোসিস ডাক্তারে কনফার্ম করার পরে যদি ভালো হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই আজকা থেকে লিভার সিরোসিস রোগী দেখলে আর কোনো রকমের ভয় পাবেন না, আপনারা দিয়ে তার চিকিৎসা হবে। একটু অভয় দেন, হ্যাঁ ঠিক আছে এলোপ্যাথিক খাক, কারণ আপনার এলোপ্যাথিক বন্ধ করলেই সে আপনাকে বলবে আপনার রোগী মেরে ফেলেছেন, অমুক করেছেন, বাবু তাকে ওষুধ খাক। তার সঙ্গে আমার এই দরিদ্র চিকিৎসা, একটু পানি ওষুধ জল পড়া নিয়ে একটু খান, দেখেন না এটা তো ক্ষতি করবে না, কারণ এটা কোটি কোটি ভাগের 1 ভাগ, সেখানে ওষুধের ক্রিয়া নাই। মনে রাখবেন, ওই যে জীবনী শক্তি যদি না থাকে, অথবা ওষুধের ক্রিয়া বোঝার মতন তার শরীর যদি না থাকে, তাহলে বুঝে যাবেন সেই রোগীও আর বাঁচবে না। কি সুন্দর সিদ্ধান্ত, কি চরম সিদ্ধান্ত নিতে পারেন। কি নিতে পারেন? আপনি যদি দেখেন আপনার সিম্পল ওষুধে, অর্থাৎ আপনার ওষুধের ক্রিয়া ফলাফল, অর্থাৎ যে লক্ষণের উপরে ভিত্তিতে ওষুধে তাকে প্রয়োগ করছেন, সেই লক্ষণের উপরে ভিত্তি করে সেই ওষুধের কোনো অ্যাকশন আপনি পেলেন না, বুঝেই নেবেন তার জীবনী শক্তি 0 পর্যায়ে চলে আসছে, আর কোনো রকমের ক্রিয়া প্রতিক্রিয়া করার মতন তার অবস্থা নাই। সেই রুগী থেকে একটু দূরে থাকেন, তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার ব্যবস্থা করেন, নইলে আপনি দোষারোপে পড়বেন। কেউ বলছেন স্যার আমি তো রুগী ধরছিলাম, রুগী তো এখন মরে গেল। আরে মারা তো যাবেই সবাই, মারার আগে আপনি বোঝার চেষ্টা করেন। কারণ হচ্ছে এক একটা ওষুধ যখন ক্রিয়া করবে না, সেটা সিম্পল নাক্স হোক, চায়না হোক, অথবা ইভিকাক হোক, অথবা অ্যাকোনাইট হোক, যখনই দেখবেন এক একটা ওষুধে প্রয়োগ করে কোনো রকমের ফলাফল পাচ্ছেন না, তাহলে বুঝেই সেই রুগীও আর বেশি দিন বাঁচবে না। তবে একটা ওষুধ করার চেষ্টা করুন, কারণ একটা ওষুধের ভিত্তি করে আপনার দক্ষতা না আপনি বুঝবেন না সেই ওষুধটা কি ক্রিয়া হলো কি হলো না। যদি বুঝে থাকেন তাহলে বুঝে নেবেন
এই রোগী জটিল রোগী, এই রোগী বাঁচবে না। সেরকম ভাবে আরো একটা টেস্ট নাম বললেই নয়, দেখুন কোন রোগী মরবে না, কোন রোগী ভালো হবে, কোন রোগী ভালো হবে না, এগুলো কতকগুলো হয়তো দর্শন আপনাদের কারণে হয়তো সামনে আরো বেশি দর্শন হবে। এই কারণে যেসব পড়ালেখা এখন করি অথবা আপনাদের কারণে যে সকল ওষুধের কথা নিত্য নতুন জানতে পারি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। কারণ সব ওষুধ ব্যবহার করে আমি হয়তো ডাক্তারি শেষ করতে পারবো না, কারণ ওষুধের কোনো শেষ নাই হোমিওপ্যাথিকে। এত বিশাল ভান্ডার থাকতে আমাদের কেউ বিশ্বাস করে না। কি আশ্চর্য কথা, কি দুর্ভাগ্য। যাক, চলে আসে যে এই কেসটার কথা বললাম, রোগীর ক্যান্সার, লাংসে ক্যান্সার, ট্রিটমেন্ট আর এলোপ্যাথিক বলেই দিয়েছে সে আর বাঁচবে না। তো আমরা তো ওরকম কম পড়া ডাক্তার, কম ওষুধ দিয়ে ব্যবহার করি, তারপর আমি দায়িত্ব নিয়ে বলছি ঠিক আছে আমি দেখি। তো দেখি কই আর আমি ওষুধটা এই মুহূর্তে হয়তো আলোচনা করার কথা ছিল না, যাই হোক যদি নামটা মনে পড়ে ওষুধটার। তারপরে আমার কাছে আসলো, আমি লাইফ হিস্ট্রি দিয়া স্পাইডোফার্মা মনে পড়ছে, স্পাইডোফার্মা ওষুধটা তাকে প্রয়োগ করলাম। দেখুন আমি কেন এসব কথা করতেছি, এক একটা লক্ষণের উপরে ভিত্তি করে আপনার নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন। তার লক্ষণের উপরে ভিত্তি করে স্পাইডোফার্মার প্রয়োগ করলাম। পরের দিনে রোগী আসে আমি ভালো, সর্বনাশ। কথাটা লক্ষ্য করেন, পরের দিনে রোগী করলে তো আমি আজকে একদম ভালো। আরে এলোপ্যাথিক বলছে বাঁচবে না, আর আমি সিম্পল স্পাইডোফার্মা, দ্যাট ইজ আর্সেনিক, দ্যাট ইজ করোনার যুগে স্পাইডোফার্মা যে কি জিনিস, আর আমি সেই ওষুধটা প্রয়োগ করেছিলাম, নাহলে নামও আমি শিখতে পারতাম না, জানতে পারতাম না। কারণ বহু পড়ালেখা করে তাকে ভালো করার জন্য স্পাইডোফার্মার সিলেকশন করেছি। যখনই সে বলছে এসে ডাক্তারবাবু আমি খুব ভালো আছি, আমার ভয় ঢুকে গেছে। আমি কইলাম যে এই রোগী তো আর বাঁচত না। দেখুন কেন বলতেছি কথা, এই কথা বলতেছি যখনই দেখবেন যে ক্রিয়া কার্যকলাপ খুব চমৎকার, আবার কাজ না করলেও দোষ, কাজ করলেও দোষ। হোমিওপ্যাথিক যে কি বিশাল বিজ্ঞান, বলে দোষ কেন, ওষুধের মতন কাজ করেছে। অর্থাৎ তার শ্বাসকষ্টের রোগী, মানে যেহেতু লিভার যেহেতু লাংস তার ক্যান্সার, সেহেতু সে শ্বাসকষ্টের রোগীর শ্বাসকষ্ট নাই। তার অর্থ তো শ্বাসকষ্ট নাই, অর্থটা তো লিভার যে তার লাংসটা খেয়ে ফেলেছে, সেটা তো আর বেশি দিন কাজ করবে না। এই যে কেন বললাম, তরুণ রোগগুলো এমন যে সেই একদিন বা 2 দিন তার উপকার, সে এসে তখন বলে আর আমি তখন হাসি, আমি সর্বনাশ। এটা তো তার লক্ষণ ভালো না। দেখুন হোমিওপ্যাথিক কত, কারণ রোগটা তার জটিল, ক্যান্সারের শেষ অবস্থা, আর আমি সিম্পল ওষুধ দিয়া তাকে ভালো করে ফেললাম, মোটেই না। হয় তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর না হলে ওষুধ নির্বাচন, আমার স্পাইডোফার্মা ওষুধ নির্বাচন করে দেবে তুমি এখন কোন ওষুধে যাবে। যাই হোক, তো সেই রুগী তো বাঁচল না, কারণ একটাই, এটা আপনাদেরকে বুঝতে হবে। সিম্পল ওষুধগুলো যখন প্রয়োগ করবেন ফলাফল দেখবেন, এবং তখন অনেক সময় সন্দেহ করতে পারেন যদি সেটা সিভিয়ার হয়ে থাকে, তাহলে অথবা ক্রনিক ডিজিজ যদি হয়ে থাকে, অথবা তার লাংস বা যে কোনো অঙ্গের খুবই খারাপ অবস্থা, সেই সকল অঙ্গের উপরে ভিত্তি করে যদি আপনার ওষুধটা প্রয়োগ করেন, তখন দেখবেন সিম্পল ওষুধগুলো চমৎকার কাজ করার পরেই রোগী মারা যাবে। তার কারণ হচ্ছে তার যেহেতু ভাইটাল ফোর্স যেটুকু আছে, অর্থাৎ যেটুকু তরুণ রোগের চিকিৎসা করার দরকার সে সেটা করে দিয়েছে, বাকিটুকু তো তার দায়িত্ব না। লাংসকে ভালো করা, রিফর্মে নিয়ে আসা, সেই লাংস তার হয়তো টিউবারকুলোসিস বডি হতে পারে, সিফিলিস বডি হতে পারে, কারণ ওই সকল মায়াজমের ভিত্তি ছাড়া তার লাংস শেষ হইতে পারে না, সেগুলো তো চিকিৎসা করার সুযোগই নেই। ঠিক এরকম আরেকটা রোগীও দেখেছিলাম, সেটা ওষুধ নির্বাচন করে ওষুধ দিতে পারি নাই, সেটা হচ্ছে ইগনিশিয়া ক্যান্সার ডিজিজ। কেন এসব কথা বলতেছি, এইগুলো যখনই আপনারা কেস টেকিং নেবেন, তখন সুন্দরভাবে কেস টেকিং নিয়ে এই সকল ওষুধগুলো প্রয়োগ করবেন, তাহলে দর্শন লাভ হবে। অন্য কিছু না পারেন, এসব সিরিয়াস রোগীকে এলোপ্যাথিকও খেতে বলবেন, আপনার ওষুধ আপনি প্রয়োগ করবেন। কেন প্রয়োগ করবেন, আপনার শিক্ষার দরকার, কারণ আপনাকে কেউ এসে রুগী দেবে না, আর আমাদের কোনো এরকম হসপিটাল নাই আপনাকে হাতে কলমে আমি দেখা দিতে পারতাম কোন ওষুধ ভালো হবে কি কোন ওষুধ ভালো হবে না। আপনারা দেখবেন
এলোপ্যাথিকের বহু মেডিকেল কলেজ আছে, সব মেডিকেল কলেজে হাজার হাজার রোগী দেখে এবং ডাক্তারদের জন্য কি সুন্দর ব্যবস্থা, তারা হাতে কলমে শিখাবার জন্য প্রফেসররা সেখানে গিয়ে যখন রোগী মৃত্যু পথযাত্রী তখন তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই শিক্ষা লাভ করা হয়। আর আমাদের কিচ্ছু নাই, খালি মা, খালি এই মুখের কথা, সেটাও আপনারা প্রয়োগ করে আপনাদের উপরে কেউ ভরসা করে, কেউ ভরসা করে না। আমি জানি না আপনারা 43 জন হয়েছেন, কজন আমার উপরে ভরসা করতে পারে? আমারও সন্দেহ হয় মাঝে মাঝে। যদি ভরসা করতেন তাহলে নিশ্চয়ই আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। কারণ আলোচনা যখন করি তখন অনেক কথাগুলো আসে, যেই কথাগুলো পরে আমি শুনিও আমি অবাক হই। কারণ সব সময় সব জিনিস আসে না, একটা মুড লাগে, পরিবেশ লাগে, সেই কারণে ক্লাস একটা আলাদা জিনিস। ক্লাসের অনেক সময় যেগুলো মনে পড়ে না, একটু আগেও দেখেন স্পাইডারম্যানটা মনেই পড়তেছিল না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো এবং বলিও ভাবলাম। তাইলে বুঝেন ক্লাস মানে আরেক জিনিস। মনকে সুস্থ রেখে দৃঢ়তার সঙ্গে আপনাদেরকে জানার উদ্দেশ্যে একটু পড়ালেখা করে প্রতিদিন চেষ্টা করি, একটু যদি উপস্থাপনা করি আপনাদেরকে সেই সুযোগটা করে দিতে পারি ডাক্তারি, সেটি আমার ধন্য। সকলকে ধন্যবাদ।